নমস্কার, আমি সুমন। আজকের এই ভিডিওটির মধ্যে দিয়ে আমরা ইন্ডিয়ান ফরেন পলিসির বেসিক কিছু প্রিন্সিপালস নিয়ে আলোচনা করব। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। দেখো, মানুষ সমাজবদ্ধ জীব। সমাজকে বাদ দিয়ে কিংবা সমাজ থেকে বিচ্ছিন্ন করে যেমন মানুষ বাঁচতে পারে না, মানুষ তার উন্নয়ন ঘটাতে পারে না, ঠিক একই রকমভাবে আন্তর্জাতিক রাজনীতিতেও কোনো রাষ্ট্র নিজেকে আইসোলেটেড রেখে তার উন্নয়ন নিজে নিজে ঘটাতে পারে না। প্রতিটি রাষ্ট্রই চায় যে একে অপরের সাথে সুসম্পর্ক তৈরি করার মধ্যে দিয়ে নিজের উন্নয়ন ঘটানো। তবে এই সম্পর্ক স্থাপন করতে গিয়ে প্রতিটি রাষ্ট্রই মাথায় রাখে তার জাতীয় স্বার্থ যাতে অর্জন করা হয়। এই পররাষ্ট্রনীতি কোনো স্থিতিশীল ধারণা নয়। মানে এমন নয় যে একবার যেটা পররাষ্ট্রনীতি তৈরি হলো সেটাই সারা জীবন থাকলো, এমনটা একেবারে নয়। সময়, পরিস্থিতি এবং চাহিদা পরিবর্তনের সাথে সাথে এই পররাষ্ট্রনীতির মধ্যেও কিন্তু পরিবর্তন আসে। এবার আমরা একটা জিনিস খেয়াল করে দেখব যে আন্তর্জাতিক রাজনীতিতে ভৌগোলিক অবস্থানটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? তোমরা যদি দেখো যে নেপাল, ভুটান এই দেশগুলো কিন্তু ল্যান্ডলক কান্ট্রি, মানে এই দেশগুলোর সাথে সমুদ্রপথের কোনো যোগাযোগ নেই। এই দেশগুলো কিন্তু চারিপাশ দিয়ে অন্যান্য দেশের স্থলভাগের বাউন্ডারি দিয়ে আবৃত বা ঘেরাও করা। তো এই দেশগুলো যেহেতু বিদেশের সাথে জলপথের মাধ্যমে কানেকশন তৈরি করতে পারবে না, এটা কোনোদিনই সম্ভব না, এবং এই দেশগুলোর কাছে কোনো রিসোর্সও সেরকম নেই, তাই এই ভুটান বলো বা নেপাল এই দেশগুলো কিন্তু ভারতের কাছে যতটা গুরুত্বপূর্ণ অন্যান্য দেশের কাছে কিন্তু ততটা গুরুত্বপূর্ণ নয়। যেমন এই নেপাল দেশটা ভারতের কাছে কেন গুরুত্বপূর্ণ? কারণ নেপালের বর্ডার হলো চীনের সাথে, এবং চীন এবং ভারতের যেহেতু বর্ডার রিলেটেড একটা ডিসপিউট রয়েছে, তাই চীন সবসময় চেষ্টা করবে নেপালকে নিজের ফেভারে নেওয়ার, এবং ভারতও চেষ্টা করবে নেপালকে নিজের ফেভারে আনার জন্যে। এবার আমরা ভারতের বিদেশ নীতির কতগুলো বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। প্রথম যে বৈশিষ্ট্যটা সেটা হলো জোট নিরপেক্ষতা। দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এই পৃথিবী দুটো মেরুতে বিভক্ত হয়ে যায়। একটি আমেরিকার জোট, আরেকটি সোভিয়েত ইউনিয়নের জোট। আমেরিকার যে জোট সেটা হলো পুঁজিবাদী জোট, এবং সোভিয়েত ইউনিয়নের জোট হলো সমাজতান্ত্রিক জোট। তো যেহেতু ভারতবর্ষ 1947 সালে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা পায়, সেই সময় ভারত যদি কোনো জোটে অংশগ্রহণ করত, তাহলে ভারতের সিদ্ধান্ত গ্রহণের যে ক্ষমতাটা কিছুদিন আগেই পেল, সেটা আবার চলে যেত এই জোট, যেই জোটে যোগদান করত সেই জোটের নেতার হাতে। তাই স্বাভাবিকভাবেই তখনকার সময় আমাদের যে প্রধানমন্ত্রী ছিলেন পণ্ডিত জওহরলাল নেহেরু, তিনি কোনো জোটে না গিয়ে জোট নিরপেক্ষ রাখার একটা প্রস্তাব রাখেন, এবং তিনি সেই নীতিটাকেই অনুসরণ করেন। তো এই জোট নিরপেক্ষতার কথার অর্থই হলো সরাসরি কোনো জোটে যোগদান না করে নিজের দেশের জাতীয় স্বার্থের ভিত্তিতে স্বাধীনভাবে নীতি গ্রহণ করা। তাই ভারতের কাছে সেই সময় নিজের স্বাধীনতাটাকে বজায় রাখাটা যেহেতু গুরুত্বপূর্ণ ছিল, তাই সেই সময়কার পণ্ডিত জওহরলাল নেহেরু সিদ্ধান্ত নেয় যে কোনো রকম জোটে না গিয়ে জোট নিরপেক্ষ থাকার। দ্বিতীয় যে পয়েন্টটা সেটা হলো পঞ্চশীল নীতির অনুসরণ। 29 এপ্রিল 1954 সালে ভারত ও চীনের সাথে এই পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয়। সেই সময় আমাদের দেশের প্রধানমন্ত্রী ছিলেন পণ্ডিত জওহরলাল নেহেরু। তিনি প্রথম এই পঞ্চশীল নীতির কথা ঘোষণা করেন। আজও আন্তর্জাতিক স্তরে এই পঞ্চশীল নীতি কিন্তু ভারত অনুসরণ করে চলে। কি এই পঞ্চশীল নীতি? এই পঞ্চশীল নীতির প্রথম যে নীতিটা সেটা হলো প্রতিটি রাষ্ট্রের ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বের প্রতি পারস্পরিক শ্রদ্ধা প্রদর্শন। দ্বিতীয়ত হলো অনাক্রমণ। তৃতীয়ত হলো অন্য রাষ্ট্রের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা। 4 নম্বর পয়েন্টটি হলো সাম্য ও পারস্পরিক সাহায্য। 5 নম্বর পয়েন্টটি হলো শান্তিপূর্ণ সহাবস্থান। 3 নম্বর আমরা যেই পয়েন্টটা নিয়ে আলোচনা করব সেটা হলো সাম্রাজ্যবাদ ও ঔপনিবেশবাদের বিরোধিতা করা। এই সাম্রাজ্যবাদ বা ঔপনিবেশবাদের যে কি জ্বালা, ভারত কিন্তু সেটা ভালোভাবেই জানে। কারণ প্রায় দীর্ঘ 200 বছর ধরে ভারত ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে ছিল। তাই এই ঔপনিবেশিক যেই রাষ্ট্রগুলো থাকে, তাদের যে কষ্ট, তাদের যে জ্বালা, সেটা ভারত
চায় না যে অন্য কোনো দেশ এই একই কষ্ট ভোগ করে। তাই আন্তর্জাতিক স্তরে কোনো রাষ্ট্র যদি ঔপনিবেশ তৈরি করার চেষ্টা করে বা কোনো প্রচেষ্টা চালায়, ভারত সেটার বিরোধিতা করে এবং ভারত নিজেও কোনো রাষ্ট্রকে নিজের ঔপনিবেশ বানানোর থেকে নিজেকে দূরে রাখে। কোনো দেশ যদি অপর দেশের কাছে ঔপনিবেশ হয়ে থাকে, তাহলে সেই রাষ্ট্রের অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে শোষণের অধিকার হতে হয়। এছাড়া ঔপনিবেশিক শাসকদের দ্বারা বিভিন্ন রকম বৈষম্যমূলক আচরণেরও সহ্য করতে হয়। তাই ভারত রাষ্ট্র মনে করে যে এই সাম্রাজ্যবাদ ও ঔপনিবেশবাদ হলো মানবতার শত্রু। তাই ভারতের পররাষ্ট্রনীতির অন্যতম বৈশিষ্ট্য হলো সাম্রাজ্যবাদ ও ঔপনিবেশবাদের বিরোধিতা করা। নেক্সট আমাদের পয়েন্ট হলো নয়া ঔপনিবেশবাদের বিরোধিতা করা। দেখো, কিছু উন্নত দেশ রয়েছে যেমন আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন, চীন। এই দেশগুলো সবসময় অনুন্নত দেশগুলোকে বিভিন্ন ধরনের টেকনোলজি, বিভিন্ন বিজনেসের ফেসিলিটি দিয়ে সবসময় নিজের ফেভারে রাখার চেষ্টা করে, যাতে এই দেশগুলোতে বিভিন্ন ধরনের সামরিক ঘাঁটি তৈরি করা যায় এবং এই দেশগুলোকে একটা মোহরা হিসেবে ব্যবহার করা যায়। এবং এই উন্নত দেশগুলো অনুন্নত দেশগুলোকে এই সব সাহায্য দেওয়ার মাধ্যমে একটা হাতের পুতুল তৈরি করতে চায়, যাতে পুতুল সরকার তৈরি করা যায়। মানে উন্নত দেশগুলো যা বলবে এই অনুন্নত দেশগুলো সেইগুলোই ইমপ্লিমেন্ট করতে থাকবে। ঠিক আছে, তো ভারত এই রকম নয়া ঔপনিবেশবাদের বিরোধিতা করে, কারণ এই যে নয়া ঔপনিবেশবাদের যে ধারণাটা, বিভিন্ন ধরনের টেকনোলজিস ফেসিলিটি দেওয়াটা, এগুলো দিয়ে সেই দেশটাকে নিজের হাতে রেখে যদি আমি তার নীতিটাকে যদি নিতে না দিই, সে আন্তর্জাতিক ক্ষেত্রে বা আভ্যন্তরীণ ক্ষেত্রে কী ধরনের নীতি গ্রহণ করবে সেটাতেই যদি তার স্বাধীনতা না থাকে, তাহলে তো এক প্রকার এটা আধুনিক যুগের একটা পরাধীনতা, তাই না? তাই ভারত এই নয়া ঔপনিবেশবাদের সম্পূর্ণ বিরোধিতা করে। নেক্সট পয়েন্টটি হলো বর্ণবাদের বিরোধিতা। ব্রিটিশরা যখন ভারতে ছিল তখন তারা গায়ের রঙের ভিত্তিতে মানুষকে যাচাই করত, যে যারা সাদা চামড়ার মানুষ তাদেরই সকল বিদ্যা, বুদ্ধি, জ্ঞান সব ওদের আছে, যারা কালো চামড়ার মানুষ তাদের কোনো বিদ্যা বুদ্ধি থাকতে পারে না, এরকম একটা ধারণা ছিল। মানে গায়ের রঙের ভিত্তিতে মানুষকে যাচাই করা হতো, যাকে সহজ কথায় বলা হয় রেসিস্ট চিন্তাধারা বা রেসিজম করা কারোর সাথে। তো ভারত রাষ্ট্র কিন্তু এই বর্ণবাদকে সম্পূর্ণভাবে বিরোধিতা করে। এছাড়া ভারতীয় সংবিধানের 15 নম্বর ধারায় বলা রয়েছে যে জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ ও জন্মস্থানের ভিত্তিতে সকল প্রকার বৈষম্যমূলক আচরণ বিরোধিতা করা হয়েছে ভারতীয় সংবিধানে, এবং এইগুলোর উপর ভিত্তি করে কোনো মানুষের ওপর কোনো বৈষম্যমূলক আচরণ করা যাবে না, যেটা ভারত তার পররাষ্ট্র নীতির ক্ষেত্রেও অনুসরণ করে। নেক্সট পয়েন্টটি হলো বিশ্ব শান্তির প্রতিষ্ঠা। ভারতের পররাষ্ট্রনীতির অন্যতম মূল লক্ষ্য হলো বিশ্ব শান্তির প্রতিষ্ঠা করা। ভারত সর্বদাই শান্তির পূজারী। ভারত সর্বদা শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী। তবে কোনো রাষ্ট্র যদি ভারতে হামলা করে, তাহলে ভারত সেটার জবাব সেই রাষ্ট্র যেভাবে জবাব চায় তার উপর ভিত্তি করেই দেবে। ঠিক আছে, এমনটা নয় যে ভারতে এসে কোনো রাষ্ট্র হামলা করে গেল এবং ভারত চুপচাপ থাকলো, সেটা নয়। ঠিক আছে, 22 এপ্রিল পেহেলগাঁওয়ে যে ঘটনাটা ঘটলো, 26 জন মানুষকে যেভাবে মার্ডার করা হলো, টেররিস্টরা যেভাবে এই কাজটা করলো, ভারত সেটার জবাব 7ই মে সেই সন্ত্রাসবাদীরা যেভাবে উত্তর চেয়েছিল সেভাবেই দিয়েছে। ঠিক আছে, তাই ভারত কখনোই কোনো রাষ্ট্রের প্রতি আগের থেকে আগ্রাসী মনোভাব রাখেও না। এছাড়া ভারত কোনো রাষ্ট্রকে যুদ্ধের হুমকিও দেয় না। ভারত সবসময় শান্তির পূজারী এবং ভারত সবসময় বিশ্ব শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করে। নেক্সট পয়েন্টটি হলো প্রতিবেশী রাষ্ট্রের সাথে সুসম্পর্ক স্থাপন। ভারত তার প্রতিবেশী দেশগুলোর সাথে সবসময় সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করেছে, কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে ভারত এক্ষেত্রে ব্যর্থ। ভারতের যারা প্রতিবেশী রাষ্ট্র, যেমন বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, এদিকে শ্রীলঙ্কা, এই দেশগুলো সবসময় চীনের ফেভারে থাকে। চীন যাতে এদের একেবারে চীন হলো এদের সব কিছু। ঠিক আছে, এরা চীনের কোলে বসে থাকতে বেশি পছন্দ করে। তার কারণ চীন এদেরকে বিভিন্ন ধরনের অর্থনৈতিক সাহায্য দেয়। যেই অর্থনীতি সাহায্য নিয়ে, যে আর্থিক সাহায্য নিয়ে এই দেশগুলো নিজেদের উন্নয়ন ঘটানোর কথা ভাবে, আসলে চীন চায় এই দেশগুলো যাতে ডেপ্ট ট্র্যাপে ফেসে যায়, ঋণের জালে যাতে জর্জরিত হয়ে যায় এবং
এই দেশগুলো চীনের টাকা নিয়ে যে সকল উন্নয়নমূলক কাজগুলো করবে সেইগুলো যাতে চীন নিজের স্বার্থে ব্যবহার করতে পারে এবং চীন নিজে হাতিয়ে নিতে পারে, এটাই চীনের মূল উদ্দেশ্য থাকে, যেটা এই দেশগুলো বুঝতে পারে না। ঠিক আছে, তো এই একটা সমস্যা ভারতের প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে, যে ভারত তার প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে যেরকম সুন্দর সম্পর্ক বজায় রাখার চেষ্টা করেছিল, ভারত পারেনি। নেক্সট পয়েন্টটি হলো সম্মিলিত জাতিপুঞ্জের ওপর গুরুত্ব আরোপ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে এই বিশ্ব যাতে তৃতীয় বিশ্বযুদ্ধের সম্মুখীন না হয়, তার জন্যই এই সম্মিলিত জাতিপুঞ্জের প্রতিষ্ঠা করা হয়, যাতে এই বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করা যায়। আর মানুষের মানবাধিকার এবং আত্মনিয়ন্ত্রণের স্বীকৃতি যাতে সুপ্রতিষ্ঠিত করা যায়, এর জন্যই এই সম্মিলিত জাতিপুঞ্জের প্রতিষ্ঠা করা হয়েছিল। ভারত এই সম্মিলিত জাতিপুঞ্জের নেওয়া বহু সিদ্ধান্তই মেনে নেয়, তবে হ্যাঁ, ভারত কখনোই চোখ বন্ধ করে সম্মিলিত জাতিপুঞ্জের নেওয়া সিদ্ধান্ত মেনে নেয় না। তবে ভারত সর্বদাই সম্মিলিত জাতিপুঞ্জের নেওয়া সিদ্ধান্তের পক্ষে থাকে, বেশিরভাগ সিদ্ধান্তেরই পক্ষে থাকে এবং বিশ্ব শান্তি প্রতিষ্ঠার পক্ষে থাকে। তো এই ছিল আজকের ছোট্ট একটা ভিডিও, তোমাদের পরীক্ষায় 6 এবং 10 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি তোমাদের ভিডিওটি কাজে লেগে থাকে, তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও যে ভিডিওটি তোমাদের কেমন লাগলো, তাহলে আমারও নতুন নতুন ভিডিও তৈরি করতে ইচ্ছে করে আর কি। তো এই ছিল ছোট্ট একটা ভিডিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড লিসেনিং। বাই।